কেতন আগরওয়ালের মর্মান্তিক পরিণতি। আজ আমরা ঠিক এই ঘটনাটিরই গভীরে যাব। দেখুন, বাইরে থেকে শুনতে এটা হয়তো ৮-১০টা সাধারণ খবরের মতোই মনে হতে পারে, কিন্তু ভেতরের গল্পটা আক্ষরিক অর্থেই শিউরে ওঠার মতো। আজ আমরা জানব ২৬ বছর বয়সী এক তরুণ ব্যবসায়ী কেতন আগরওয়ালের কথা, যার জীবন ঠিক তার জন্মদিনের আগের দিন এক গভীর খাদে আচমকা শেষ হয়ে যায়। ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর ৩৫০ ফুট গভীর মৃত্যু, এই তিনটি শব্দই মূলত আজকের এই আলোচনার সারসংক্ষেপ। একবার ভেবে দেখুন তো, যে মানুষটার সাথে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখা হচ্ছে, সেই মানুষটাই যদি শেষ নিঃশ্বাসের কারণ হয়ে দাঁড়ায়। কোটি টাকার রাজকীয় বিয়ের প্রতিশ্রুতি আর তার ঠিক নিচেই লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা। এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আলো আর অন্ধকারের মধ্যে পার্থক্যটা আসলে কতটা সামান্য হতে পারে। পর্ব ১, নিখুঁত জীবন। কে ছিলেন এই কেতন আগরওয়াল? কেতনের জীবনটাকে যদি আমরা বাইরে থেকে দেখি, মানে আক্ষরিক অর্থেই যাকে বলে একেবারে পারফেক্ট। বয়স মাত্র ২৬, পুনের অত্যন্ত পরিচিত রিয়েল এস্টেট ব্যবসায়ী পরিবারের ছেলে। এই বয়সেই তিনি পারিবারিক প্রতিষ্ঠান সাকসেস গ্রুপের ডিরেক্টর এবং চিফ মার্কেটিং অফিসার। শিক্ষাগত যোগ্যতার কথা যদি বলি, সিম্বায়োসিস থেকে বিবিএ আর আমেরিকার বিখ্যাত ব্যবসান কলেজ থেকে অন্টারপ্রিনিয়রশিপে মাস্টার্স। মানে বুঝতে পারছেন তো, ২৬ বছর বয়সেই কোটি টাকার ব্যবসায় হাল ধরেছিলেন তিনি। সামনে এক দারুণ উজ্জ্বল ভবিষ্যৎ, যেটা কিনা চোখের পলকেই শেষ হয়ে গেল। পর্ব ২, ভ্রম বনাম বাস্তবতা। এক ভয়ঙ্কর ফাটল। একদিকে চলছে একেবারে স্বপ্নের মতো এক বিয়ের আয়োজন। ২০ বছর বয়সী সিয়া গোয়েলের সাথে কেতনের বাগদান হয়ে গেছে। রাজস্থানের ডেস্টিনেশন ওয়েডিংয়ের প্ল্যান চলছে জোর কদমে। প্রি ওয়েডিং শ্যুট, অতিথিদের লম্বা তালিকা, মানে কোনো কিছুরই কমতি নেই। কিন্তু পর্দার আড়ালের সত্যিটা ছিল সম্পূর্ণ অন্যরকম। পুলিশের দাবি, সিয়ার এই বিয়েটার জন্য মানসিকভাবে একদমই প্রস্তুত ছিলেন না, বরং চেতন চৌধুরী নামের এক যুবকের সাথে তার একটা গোপন সম্পর্ক ছিল। এই নিখুঁত ছবি ঠিক নিচেই যে এত বড় একটা ফাটল লুকিয়ে আছে, সেটা ঘুণাক্ষরেও কেউ টের পায়নি। পর্ব ৩, সুপরিকল্পিত ষড়যন্ত্র, বা বলা যায় একটি পূর্ব পরিকল্পিত ট্র্যাজেডি। তদন্তকারীরা যে ঘটনা প্রবাহের কথা বলছেন, সেটা শুনলে সত্যিই গা শিউরে ওঠে। এটা কোনো রাগের মাথায় ঘটে যাওয়া হঠাৎ কোনো ঘটনা ছিল না, একেবারে ঠান্ডা মাথার প্ল্যান। প্রথম ধাপে জায়গা নির্বাচন। অভিযুক্তরা রীতিমতো লোহাগড় দুর্গে গিয়ে জায়গাটা পর্যবেক্ষণ করে আসে। এরপর প্রথম ব্যর্থ চেষ্টা। পুলিশ বলছে প্রথমে একবার কেতনকে ধাক্কা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা সফল হয়নি। এরপর আরও কয়েকবার চেষ্টা করা হয়, আর শেষে ১৮ই জুন, চূড়ান্ত এবং মর্মান্তিক সেই দিন। ভাবলে অবাক লাগে দিনের পর দিন কতটা ঠান্ডা মাথায় এই ঝক কষা হয়েছিল। পর্ব ৪, ১৮ই জুন, জীবনের শেষ সফর। ৩৫০। না, এটা শুধু কোনো র্যান্ডম সংখ্যা নয়, লোহাগড় দুর্গের সে নির্জন খাদের গভীরতা এটা। অভিযোগ, ঠিক এই জায়গাতেই পৌঁছানোর পর সিয়া গোয়েল আর তার প্রেমিক চেতন চৌধুরী মিলে কেতনকে এই ৩৫০ ফুট গভীর খাদে ধাক্কা দিয়ে ফেলে দেয়। একবার পরিস্থিতিটা কল্পনা করুন, কতটা ভয়ঙ্কর হতে পারে সেই মুহূর্তটা। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? ঘটনার পরপরই অভিযুক্তরা এটাকে নিছক একটা ট্রেকিং দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। পাহাড় থেকে পা পিছলে পড়ে যাওয়ার একটা খুব সাধারণ গল্প ফাঁদা হয়। পর্ব ৫, রহস্য উন্মোচন, তদন্তের মোড়। এখানে এসে আরও একটা সংখ্যার কথা বলতে হয়, হাজার হাজার, হ্যাঁ হাজার হাজার। তদন্তে নেমে পুলিশ যখন ডিজিটাল প্রমাণের দিকে নজর দিল, তারা দেখল গত কয়েক মাসে সিয়া আর চেতনের মধ্যে হাজার হাজার বার ফোনে কথা হয়েছে। এই বিশাল কল রেকর্ডই পুলিশের হাতে তদন্তের সবচেয়ে বড় চাবিকাঠিটা তুলে দেয়। এত ঘন ঘন যোগাযোগের কারণ খুঁজতে গিয়েই বেরিয়ে আসে হত্যার আসল নীলকষা। তদন্তের পুরো চিত্রটা যদি আমরা এক নজরে দেখি, ব্যাপারটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। শুরুতে দাবি করা হয়েছিল এটা দুর্ঘটনাজনিত পতন, কিন্তু পুলিশের তদন্তে সেটা হয়ে দাঁড়ায় পরিকল্পিত হত্যাকাণ্ড। আর এই দাবির পেছনে সবচেয়ে বড় প্রমাণ হলো ওই ডিজিটাল ফুটপ্রিন্ট আর মোবাইল কল রেকর্ড। তবে গল্পের সবচেয়ে অদ্ভুত দিকটা হলো অভিযুক্তদের বর্তমান অবস্থা। সিয়া গোয়েল আর চেতন চৌধুরী দুজনেই এখন নিজেদের পিঠ বাঁচাতে একে অপরের উপর দোষ চাপাচ্ছেন। কি অদ্ভুত পরিহাস, তাই না? পুরো ঘটনাটা জানার পর আমাদের মনে আসলে একটাই প্রশ্ন ঘুরপাক খায়, সম্পর্ক যদি শেষই করতে হতো, তাহলে এমন ভয়ঙ্কর পরিণতি কেন? মানে বিয়ে ভেঙে দেওয়া বা সম্পর্ক থেকে বেরিয়ে আসার তো অনেক আইনি সামাজিক উপায় ছিল, তার বদলে এত নির্মম একটা পথ কেন বেছে নিতে হলো? এই প্রশ্নটা শুধু একটা অপরাধের তদন্তের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, মানুষের মনের অন্ধকার দিকগুলো নিয়ে আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। তবে শেষ করার আগে একটা খুব জরুরি বিষয় পরিষ্কার করে দেওয়া দরকার। এই মামলাটি কিন্তু এখনও বিচারাধীন। আমরা এতক্ষণ যা যা আলোচনা করলাম তার পুরোটাই তদন্তকারী সংস্থা বা পুলিশের দাবি আর অভিযোগের ভিত্তিতে।
যতক্ষণ না আদালতে এই অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণ হচ্ছে ততক্ষণ অভিযুক্তরা আইনত নির্দোষ বলেই বিবেচিত হবেন। চূড়ান্ত রায় দেবে একমাত্র আদালত। আজকের এই বিশ্লেষণ আমাদের একটাই শিক্ষা দেয়, খুব চেনা মুখের আড়ালেও কখনো কখনো সবচেয়ে অচেনা এবং ভয়ঙ্কর সত্য লুকিয়ে থাকতে পারে। আজ তাহলে এ পর্যন্তই। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।